ইপসিতা লাকিকে বারবার রিকোয়েস্ট করতে থাকলো তার সঙ্গে বাইরে কোথাও খেতে যাওয়ার জন্য। সেখানে উপস্থিত অন্যান্য ছেলেরা এই দৃশ্য সহ্য করতে পারল না। তারা হিংসায় জ্বলে উঠল। ইপসিতা লাকির এত কাছে ঘেঁষে বসেছে যে লাকি অপ্রস্তুত হয়ে পড়ল। সে এতটাই সুন্দর আর আকর্ষণীয় যে লাকির তাকে অগ্রাহ্য করার ক্ষমতা নেই। ইপসিতা আবার লাকিকে বলল, চলো এবার আমরা বেরোই। লাকি উঠে দাঁড়ালো। ইপসিতার অনুরোধে তার মনটা দুর্বল হয়ে গেছিল। ইপসিতা একইভাবে লাকির হাত ধরে টানতে টানতে তাকে বাস্কেটবল গ্রাউন্ডের বাইরে নিয়ে চলল। বাকি ছেলেরা অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। তারা যেন এই দৃশ্য বিশ্বাস করতে পারল না। তারা এটাই বুঝতে পারল না এত লোক থাকতে লাকি কেন। ইপসিতা লাকিকে নিয়ে নিজের গাড়ির কাছে এসে পৌঁছলো। সায়নী দৌড়ে এসে ওদের মাঝখানে দাঁড়ালো আর ওর দিদিকে জিজ্ঞাসা করলো, দিদি তুই এটা কি করছিস? ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? সায়নী অবাক হয়ে লাকির দিকে তাকিয়ে রইল। দিদি হঠাৎ এত লোকের মধ্যে লাকিকে কেন নির্বাচন করলো কিছুতেই বুঝতে পারলো না সায়নী। সে ভেতর ভেতর বিরক্ত হয়ে লাকিকে বলল, লাকি এখানে তোর কাজগুলো কে করবে? তুই যদি এখন চলে যাস তাহলে আমাদের জিনিসপত্র কে ওঠাবে? ওইগুলো আগে ওঠা। আর একটা কথা তোকে পরিষ্কার করে বলে রাখছি, আমার দিদির সঙ্গে উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করিস না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। তোর তো ভাগ্য ফিরে গেছে যে আমার দিদি তোর সঙ্গে যাচ্ছে। নাহলে তুই আয়নায় নিজেকে একবার দেখ, নিজেই বুঝবি যে তুই ঠিক কতটা ডিজার্ভ করিস। কিছুদিন আগে সায়নী আর ইপসিতা দুজনেই অভিজিৎকে জ্বালানোর জন্য লাকিকে ব্যবহার করেছিল। সায়নী ভাবলো দিদির ওই কাজটা তো হয়ে গেছে, তাহলে আজকে লাকিকে আবার কি দরকার পড়লো? সায়নী লাকিকে বেশি কিছু বলতেও পারলো না, কারণ তার দিদি লাকির হাত জড়িয়ে ধরেছিল আর তাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে আসছিল। ইপসিতার সায়নীর কথা শুনে রাগ হলো তো বটেই, কিন্তু সে মুখে কিছু বলল না। লাকি ইপসিতার দিকে তাকিয়ে বলল, ইপসিতা আমি তোমার সঙ্গে যেতে পারতাম, কিন্তু শুনলেই তো এখনো অনেকগুলো কাজ বাকি আছে। এগুলো কমপ্লিট না করে তো আমি যেতে পারবো না, তাই আজ থাক, পরে একদিন কফি খেতে যাব। লাকির কথা ইপসিতা গায়ে মাখলো বলে মনে হলো না। সে লাকির হাত তো ছাড়লই না, বরং আরো জোরে চেপে ধরল। সে রেগে তার বোনের দিকে চোখ বড় বড় করে তাকালো আর সায়নীর ওপর চিৎকার করে বলল, সায়নী লাকি আমার বয়ফ্রেন্ড, তার মানে সম্পর্কে তোর জামাইবাবু হয়। তোর কি উচিত ওর সঙ্গে এরকম অ্যারোগ্যান্টলি কথা বলা, ওকে দিয়ে নিজের কাজ করিয়ে নেওয়া? কাকে কি বলছিস তোর কোনো আইডিয়া আছে? সে না হয় ছেড়েই দিলাম, অন্তত নিজের দিদির সঙ্গে তো ঠিক করে কথা বল। লাকিকে ধনী বললেও কম বলা হবে, এতটাই প্রতিপত্তিশীল সে। ইপসিতা জানে ওর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা আছে আর সাথে আছে অগাধ সম্পত্তি। ওর যা পয়সা আছে তাতে সায়নীর মতো হাজারটা লোককেও কিনে নিতে পারে। কিন্তু লাকি তাও সায়নীর কাজ করে গেল। ইপসিতা আজকে সুযোগ পেয়ে লাকিকে বগল দাবা করে নিয়ে গেল, কিন্তু ওই সময় সায়নী এসে তার সমস্ত কাজে জল ঢেলে দিল। এইটা ইপসিতা কিছুতেই সহ্য করতে পারল না। সায়নী বড় বড় কথা আর চালবাজি করতে ভালোবাসতো, তাই ওর অত সুন্দর গ্ল্যামারাস দিদি এতগুলো ছেলের মধ্যে লাকির মতো একজনকে নির্বাচন করছে, এটা সায়নীর কাছে লজ্জাজনক ব্যাপার। লাকিকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যায়, কিন্তু এইভাবে হাত ধরে টানতে টানতে তাকে কফি খেতে নিয়ে যাওয়া যায় বলে সায়নী ভাবতেও পারে না। ইপসিতা এবার তার বোনকে খুব জোরে চিৎকার করে বলল, সরে যা সায়নী। ইপসিতার গলার আওয়াজ এত জোর হয়ে গেল যে বিদ্যুৎ চমকানোর আওয়াজের মতো ইপসিতার গলার আওয়াজটা তার বুকে ধাক্কা দিল। ইপসিতা দেখল সায়নী তাও চুপচাপ সামনে দাঁড়িয়ে আছে। তখন সে হাত দিয়ে ওকে ঠেলে সরিয়ে দিল, তারপর লাকিকে টেনে গাড়ির সিটে বসিয়ে দিল এবং নিজেও উঠে বেরিয়ে গেল। ঈশান একটু দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। ও এবার সায়নীকে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে এলো। লাকির জন্য দিদির ওই রকম চিৎকার শুনে সায়নীর হার্টবিট যেন বেড়ে গেছে। সে কেমন যেন থ মেরে দাঁড়িয়ে রয়েছে। মাঠের বাকি ছেলেরাও প্রচন্ড অবাক হয়ে লাকির চলে যাওয়া দেখলো। তাদের মাথাতেও কিছু ঢুকলো না। সূর্য যদি আজ পশ্চিম দিকে উঠতো তাহলেও ওরা মনে হয় এতটা অবাক হতো না। ওদের মধ্যেই একজন বলে উঠল, আরে কাদা দেখলে তো মাছি আসবেই, কিন্তু প্রশ্নটা হলো লাকি কেন? ওর কাছে না আছে পয়সা, না কোনো বড় পরিবারের ছেলে, নিজের খাওয়া পড়ার কোনো ঠিক ঠিকানা নেই। এমন ছেলের পিছনে ইপসিতার মতো মেয়ে পাগল হতে পারে কি করে? আর সত্যি যদি ইপসিতা এই লোফার লাকিকে বিয়ে করে ফেলে তাহলে তো কি যে হবে কে জানে। ইপসিতার যা সম্পত্তি আছে সব তো এই চালচুলোহীন ছেলেটাই অধিকার করে বসবে। আমার মনে হয় সায়নীর বাড়ির লোকেদেরও সচেতন হওয়া উচিত। ওদের ঘরের মেয়ে কি করে লাকির মতো ছেলেকে পছন্দ করলো কি জানে। আসলে লাকি কোনো পরিশ্রম ছাড়াই এত সুন্দরী একটা মেয়েকে নিজের সঙ্গী হিসাবে পাবে, সেটা এই ছেলেগুলো কিছুতেই মেনে নিতে পারলো না। সায়নীর কানেও কথাগুলো গেল আর সে তখন চিৎকার করে নিজের বোনকে বাঁচানোর জন্য সাফাই দিয়ে বলল, তোদের কে বললো যে লাকির সাথে আমার দিদি ডেটে গেছে? মাঠের ছেলেদের কথায় বারবার তাদের পরিবার
আর তার দিদির কথা শুনে সায়নীর খুব বাজে লাগলো। ও ভাবছিল লাকির সঙ্গে ঘোরার জন্য শুধু ওর দিদির নয়, ওর নিজেরও স্ট্যান্ডার্ডটা অনেক নিচু হয়ে যাচ্ছে। সায়নীর যে ধরনের পরিবেশে যাতায়াত ছিল সেখানে নিজের একটা পরিচয় বানিয়ে রাখার জন্য ও সবসময় বড় বড় কথা বলতো। সেখানে ওর দিদির এই অদ্ভুত আচরণ অনেকটাই এফেক্ট ফেলতে পারে বলে ওর মনে হলো। শুধু দিদিকে নিয়ে নয়, এই ঘটনায় তার নিজের বাজার দর পড়ে যেতে পারে বলেও সায়নীর মনে ভয় হলো। প্লেয়ারদের মধ্যেই একটা ছেলে বলে উঠল, কেন, তোর দিদি তো এক্ষুনি বলে গেল যে সে তার বয়ফ্রেন্ডকে খুঁজতে এসেছে, আর তারপরেই তো লাকির হাত ধরে ওইরকম টানতে টানতে ওকে নিয়ে গেল। তুই যখন ওদের আটকাতে এলি, ইপসিতা তোকে বললো না যে লাকি ওর বয়ফ্রেন্ড? তুই কি বলতে চাস এত কিছুর পরেও ওরা দুজনে ডেট করছে না? তাই যদি হতো তাহলে তোর ওই সামান্য কথায় ইপসিতা অত চিৎকার করতো না। এই কথা শুনে সায়নী জোরে হেসে উঠল আর তারপর বলল, তোদের কি মনে হচ্ছে ওই ছেলেটা অত সহজে আমাদের বাড়িতে ঢুকে যাবে? তোরা তাহলে আমাকে আর আমার দিদিকে এখনো চিনিস না। দরকার পড়লে আমরা খুব ভালো অ্যাক্টিং করতে পারি। ওরা বুঝতে পারলো না সায়নী কি বলতে চাইছে। সায়নী আসলে ওদেরকে কনফিউজ করতে চাইছে। ওরা ভাবলো মেয়েটা পাগল হয়ে গেল নাকি শুধু শুধু বাজে কথা বানিয়ে বলছে। সায়নী বুঝতে পারলো ঠিক জায়গাটায় ঢিলটা লেগেছে, তাই ওদের আরেকটু পরিষ্কার করে বলল, এবার তাহলে সত্যি কথাটা শোন। সায়নী নিজের বাজার ঠিক রাখার জন্য লাকিকে ছোট করতে শুরু করলো। ও সবাইকে বোঝালো যে কি করে লাকিকে ওর দিদি ব্যবহার করতে চাইছে। আগেও অভিজিৎকে জ্বালানোর জন্য ও আর ওর দিদি কিছুদিন লাকির সঙ্গে ঘুরেছিল, কিন্তু সায়নীর মন ওর নিজের কথারই সায় দিল না। সায়নীর কথা শুনে ওখানে উপস্থিত ছেলেগুলো খুশি হয়ে গেল, কারণ তারাও মনে মনে এইরকম একটা কারণ খোঁজার চেষ্টা করছিল যাতে লাকিকে নিচু দেখানো যায়। একজন বলে উঠল, এইবার ব্যাপারটা বিশ্বাসযোগ্য লাগছে। আমি তো আগেই ভাবছিলাম তোর দিদির মতো অত গ্ল্যামারাস একটা মেয়ের কি করে লাকিকে পছন্দ হয়, ঠিক যেন বাঁদরের গলায় মুক্তোর মালা। লাকি বেটা তো আনন্দে আত্মহারা হয়ে গাড়িতে উঠে গেল, বুঝলই না যে ইপসিতা ওকে অন্য কাজে ব্যবহার করার জন্য এখান থেকে টেনে নিয়ে গেল। এতক্ষণ যারা বুঝতে পারছিল না যে হঠাৎ করে লাকির কপাল খুলে গেল কেন, তারা এবার খানিকটা রিল্যাক্সড ফিল করলো। খুশিতে তাদের মুখের ঔজ্জ্বল্য আবার ফিরে এলো। ঈশান এতক্ষণ বাদে কথা বলে উঠল। ও সায়নীকে বলল, আচ্ছা, তার মানে দাঁড়ালো যে অভিজিৎ যদি লাকির সঙ্গে তোর দিদিকে দেখে তাহলে সে আরো জ্বলে পুড়ে যাবে, আর ইপসিতা আর ওর মধ্যে যে ইকুয়েশনটা আছে সেটা একটা অন্য মাত্রা পাবে। ঈশান জানে অভিজিৎ কলকাতার খুবই ক্ষমতাবান লোকের ছেলে, পয়সা কড়ি, প্রভাব প্রতিপত্তি সবই ওই পরিবারের আছে। সে নিজেও অভিজিতের নজরে আসতে চাইতো। এই সমস্ত বড় লোকদের মধ্যে লাকির উপস্থিতিটা সত্যি হাস্যকর ছিল, তাই সায়নীর কথাটাই ঈশানের কাছেও বিশ্বাসযোগ্য বলে মনে হলো। ঈশানের এক বন্ধু বলে উঠল, সায়নী, তুই এবার একটা কাজ কর, এক্ষুনি অভিজিৎকে ফোন করে বলে দে যে ইপসিতা লাকির সঙ্গে ডেটে গেছে, আর কোথায় গেছে সেটাও জেনে নিয়ে জানিয়ে দে। তুই বলছিলি না আগের বার লাকি অভিজিতের হাতে মার খেতে খেতে বেঁচে গেছিল, এইবার দেখবি অভিজিৎ ওর ছাল ছাড়িয়ে ডুগডুগি বাজাবে। ঈশান ওর বন্ধুর কথায় সমর্থন করে বলে, হ্যাঁ, এটা একদম ঠিক বলেছিস। এক কাজ করো, তুমি অভিজিৎকে একটা ফোন করে দাও, ততক্ষণে আমি একটু স্নান করে আসি। আমার তো ভাবতেই মজা লাগছে, ইপসিতা লাকি যখন আরাম করে বসে কফি খাবে তখন অভিজিৎ হঠাৎ সেখানে ঢুকবে, আর তারপর লাকির যা হাল হবে আমি জাস্ট ভাবতে পারছি না। লাকি যখন আবার এখানে ফিরে আসবে তখন এটা নিয়ে দারুণ মজা হবে। সায়নী ঈশানের কথা শুনে উত্তেজিত হয়ে উঠল। সে ঈশানকে বলল, ফোনটা তুমি করো, তোমার কাছ থেকে ফোন গেলে ওর আরো বিশ্বাস হবে আর দৌড়ে চলে আসবে। ফোন করে তারপর তুমি স্নানে যাও। সায়নী অভিজিৎকে ফোন করার জন্য ফোনটা বার করতে গেল, কিন্তু তখনই সায়নীর স্ক্রিনে অভিজিতের নম্বর ফুটে উঠল। সায়নীর মনে হচ্ছিল যে লাকিকে নিয়ে যাওয়াটা তার দিদির একটা চাল। অভিজিতের ফোন আসায় সেই কথাটাই যেন আরো প্রমাণিত হলো। সায়নী তাড়াতাড়ি ফোনটা তুলে বলল, হ্যালো অভিজিৎ, কি ব্যাপার, আজ তুমি আমাকে ফোন করলে? আচ্ছা আচ্ছা, তুমি ইপসিতাকে ফোন করেছিলে? ও তোলেনি? বলা যায় না, ও হয়তো অন্য কোনো ছেলের সঙ্গে ঘুরছে। এরকম নয় তো যে ও আবার ওই লাকির সঙ্গে গেছে যার সঙ্গে ও আগের বার গেছিল? না গো, আমি ঠিক জানি না। না না, তুমি বেশি চিন্তা করো না, আমার মনে হয় আমার দিদি এখনো তোমাকেই ভালোবাসে। অভিজিৎ, একটা কাজ করতে পারো, তুমি আমার কলেজে চলে এসো, তারপর আমি তোমাকে নিয়ে আমার দিদির কাছে চলে যাব, তাহলেই তোমাদের মধ্যে সব মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যাবে। এটুকু বলার পরেই সায়নী একটু দুষ্টু হাসি নিয়ে ফোনটা নামিয়ে রাখলো। সায়নীর কথা শুনে ওর এক বন্ধু বলে উঠল, বাহ, দারুণ দিলি তো, আমার মনে হচ্ছে আজকে লাকির মার খাওয়া নিশ্চিত। ওরা সবাই হাসতে হাসতে স্নান করতে চলে গেল। আরেকজন বলল, সত্যি বলছি, আজকে স্নানের মজাই আলাদা।
ওরা সবাই ফ্রেশ হয়ে আবার বাইরে বেরিয়ে এসে দেখলো একটা বিশাল দামি ঝকঝকে লাক্সারি কার মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একজন খুব স্মার্ট ছেলে বসে আছে। গাড়িতে বসে আছে অভিজিৎ। সবাই অভিজিৎকে দেখে ভাবতে থাকলো, এবার কি হবে? সত্যি কি লাকি মার খাবে? সায়নী আর তার বাকি বন্ধুরা কি সেটা দেখতে যাবে, নাকি আজ ওদের কাছে লাকির নতুন কোনো সত্য প্রকাশ পাবে? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।